আজকে আমি এমন একটা জিনিস রান্না করছি যেটা হয়তো আধুনিক সময়ে এসে অনেকেই চিনবেন না। যাদের বাড়িটা গ্রামের দিকে আছে তারা চিনবেন অবশ্যই। আজকে দেখে বুঝতে পারবেন না, চলুন ভিডিওর ভেতরে চলে যাই। সকালে এরকম বাজার থেকে ফ্রেশ মাছ এনেছিল এবং এনেছিল একটি আজব জিনিস। হ্যাঁ, এই আজব জিনিসটাই এনেছে। এটা হচ্ছে মাটির নিচের গাছি আলু। এই আলুটার লতা হচ্ছে গাছের উপরে চলে যায় এবং অসংখ্য আলু লতার মধ্যে ধরে, আর শেকড়ের নিচে হচ্ছে এইরকম আলুটা থাকে। তো আজকে এই আলুটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আমি করব। প্লিজ সম্পূর্ণ রেসিপিটি আমার সাথেই থাকুন। আলুগুলোকে এরকম করে আমি একটু বড় করে কেটে নিব। এই আলুগুলো অনেক নরম হয়, শেপ করে কাটা যায় না, একটু কষ্টকর। ভালো করে ধুয়ে প্রথমে এই আলুগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। আলুর মধ্যে এক ধরনের আঠালো পানি থাকে, সেগুলো পড়ে যাবে। এই দেখুন, এই যে এখানে কিছুক্ষণ আমি বলক তুলে নিয়েছি, তবে একবার গালানো যাবে না। এরপর আমি মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা দিয়ে রান্না করতে হয় না, তাহলে মাছের ফ্লেভারটা আসলে নষ্ট হয়ে যায়। আমি এখানে জাস্ট লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটাকে আমি আলতো করে মেখে তারপর ভেজে নিব। এই রান্নাটি কিন্তু করতে হবে একটু সাবধানে, কারণ ইলিশ মাছটা যেহেতু আমাদের সবারই প্রিয়, সেহেতু লক্ষ্য রাখতে হবে যাতে করে যে মাছটা দিয়ে তরকারিটা ভালো হয়। খুব একটা বেশি মশলা যাতে ইউজ না হয় তরকারিতে, বিশেষ করে আদা বাটা, রসুন এগুলো কিন্তু একেবারেই দেয়া যাবে না। আমি মাছের সবগুলো পিস একেবারেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার এই কড়াইটা অনেক বড় ছিল, আর আমি প্যানের চাইতে কড়াইতে রান্না করতে বেশি কমফোর্ট ফিল করি। এটা আসলে আমার মার কাছ থেকে আমি পেয়েছি, আমার মাকেও দেখি এরকম কড়াইতে রান্না করতে। তো মাছগুলো যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে নামিয়ে ফেলতে হবে। তবে আমি একেবারে মুচমুচে করিনি। যারা কাঁচা ইলিশ মাছ খান তারা কাঁচাও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, আরও ভালো ফ্লেভার আসে। এই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর এরকম ভাজা ভাজা করে নিতে হবে। ট্রাই করবেন খুব একটা বেশি ভাজা ভাজা না করতে। অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কেমন আলু, আসলে গ্রাম দেশে এই ধরনের আলুগুলো খুব খাওয়া হয়। তবে এখন আমি দেখেছি যে শহরের এলাকাতেও কিন্তু এই ধরনের আলু বিক্রি হয়। আপনারা কেজি দরে কিনে নিয়ে অবশ্যই আমার এই রেসিপিটি একবার ট্রাই করবেন। তো এখানে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। আমি এখানে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো অ্যাড করেছি, আর লবণ দিব সামান্য। এছাড়া কোনো মশলাই দিব না। আমার ফোনটা হচ্ছে একটুখানি প্রবলেম হওয়াতে আমার ক্যামেরার ফাংশনটা এরকম একেবারেই ঘোলাটে এসেছে। আপনারা প্লিজ স্কিপ করে নিয়ে অংশটুকু এবং প্লিজ আমার সঙ্গেই থাকেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমার কিন্তু ঝাল খুবই পছন্দ, যেটা একেবারেই আনহেলদি। তারপরেও কেন যেন আমি ঝাল খাওয়াটা কমাতে পারি না। এই তো এইটা খুব সুন্দর করে যখন কষানো হয়ে আসবে তখন এই সেদ্ধ করে রাখা মানে ভাপানো আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এটাকে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটাকে অনেকেই গাছি আলু বলে বা মেটে আলু বলে। আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা গইচা আলু বলি, যেটা আমাদের আঞ্চলিক ভাষা। ছোটোকালে কিন্তু আমরা এই গইচা আলু যে লতাটা গাছের ওপরে যায়, মানে গাছের ওপরে যাওয়ার পরে যে আলুগুলো হয় সেগুলো আমরা মাটির চুলায়, আমাদের মা যখন ভাত রান্না করতেন তারপর হচ্ছে আমরা মাটির চুলায় দিয়ে সিদ্ধ করে বা পুড়ে খেতাম। এত মানে মজা লাগতো কি আর বলতে। আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর আসতো। আসলে বড় হওয়ার পর সেই সব স্বাদগুলো ভুলে যাচ্ছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন। কষানোর পর একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। যে কোনো রান্নায় কিন্তু ধরে গেলে রান্নার টেস্টটা একেবারেই ভালো লাগে না, তো সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও।
এরকম করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিতে হবে ঝোল। ঝোলের পরিমাণটা একটুখানি বুঝে দেবেন, একটু বেশি হলে সমস্যা নেই, কারণ বেশি যদি না দেন, একেবারে যদি এই আলুর তরকারিটা সমান সমান ঝোল দেন, তাহলে কিন্তু আলুটা একটু যখন ঠান্ডা হবে তখনই একদম টেনে যাবে, তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। হালকা একটু পাতলা থাকলে ঝোলটা খেতে ভালো লাগে। তো ঝোলে যখন বলক চলে আসবে, আমি ভাজা মাছগুলো এর ওপর দিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। আমার কাছে ফ্রেশ ধনেপাতাটা ছিল না, আমি ফ্রোজেনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতকাল, এরকম ধনেপাতা আসলে বাজারে অ্যাভেলেবেল আছে। তো ধনেপাতাটা ভালো মতো আমি চারদিকে মেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে বলক তুলে নেব। ভালো করে বলক তুলে লবণটা চেক করে তারপরে বুঝতে পারবেন যে তরকারিটা হয়ে গিয়েছে।